আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। নির্বাচনের তফসিল ঘোষণা হলো, ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করলেন। নির্বাচন নিয়ে অনেকেই খুব আশাবাদী, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনটা হবে কি না বা কেমন নির্বাচন হবে সেটা নিয়ে আলোচনা করবার এবং সেটা পর্যবেক্ষণ করবার যথেষ্ট সময় আছে। তারপরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে একজন নিরপেক্ষ মানুষও একটা রাজনৈতিক দলের ভালো কাজকে সমর্থন করতে পারেন, খারাপ কাজকে নিন্দা করতে পারেন। একটা নির্দিষ্ট সময়ে, বিশেষ সময়ে আপনার বিবেচনায় এটা কাজ করতে পারে যে এই শক্তিকে এই মুহূর্তে সমর্থন দেওয়া দরকার। পৃথিবীর অনেক দেশের গণমাধ্যমই করে, বিশেষ করে নির্বাচনের সময়, এবং এই শক্তিকে ঠেকানো দরকার। বাংলাদেশে আপনি এই মুহূর্তে যদি অভ্যুত্থানের পরে আজকের বাস্তবতায় বিবেচনা করি, চলুন আমরা একবার হিসাব করে দেখি বা বিবেচনা করে দেখি যে আপনি আওয়ামী লীগের বিরোধিতা করলে বা যারা আমরা এখন করছি তার সুফল আসলে কে পাচ্ছে, কার পাবার কথা? খানিকটা বিএনপি, খানিকটা জামায়াত, খানিকটা অন্যান্য ছোট ছোট দল যদি তারা নির্বাচন করতে পারে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল। আপনি যদি একেবারে কট্টর একটা বিএনপি বিরোধী অবস্থান নেন তাহলে তার সুফল কে পাবে? যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, অবধারিতভাবে বলা যায় তার সুফল পুরোটাই পাবে জামায়াত ইসলামী। আপনি সেটা চান কিনা, আমি সেটা চাই কিনা। আর আপনি যদি জামায়াতের বিরোধিতা করেন বা জামাতের পক্ষ নেন, এর সুফল কুফল মানে অন্য কারো কাছে যাবে না। কারণ যে জামাত সে জামাতই, সলিড, সংখ্যায় কম হোক বেশি হোক। এখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে বর্তমানে এই রাজনৈতিক বাস্তবতায় কোন শক্তিকে আমাদের সমর্থন দেওয়া উচিত, কার প্রবল বিরোধিতা করা উচিত। সে কারণে অনেক সময় যে আমাকে অনেকে বিএনপির দালাল টালাল বলেন, ভাই আমি কোনোদিন বিএনপি ছিলাম না, ভবিষ্যতে হবার কোনো সুযোগ নেই। কিন্তু বর্তমান রাজনৈতিক বিবেচনায় যে কথাগুলো বলি, আমি যথেষ্ট বিএনপির সমালোচনা করি, ত্রুটি বিচ্যুতি আলোচনা করি। কিন্তু আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ এবং গণতন্ত্রের যাত্রাকে একটা সঠিকভাবে বিএনপি পরিচালনা করতে পারত। ইতিমধ্যেই তারা অনেকখানি লুজ করেছে। এবার আসেন ব্যক্তির বিবেচনা করি। বাংলাদেশে আমাকে হিসেব করে বলুন, শেখ হাসিনা নেই, দেশের বাইরে চলে গেছেন, পালিয়ে গেছেন, ইতিমধ্যেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়া ভীষণ রকম অসুস্থ, সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা, ইতিহাস, ঐতিহ্য, সাংগঠনিক সক্ষমতা, সমর্থন, বড় দল সব মিলিয়ে আসলে ব্যক্তি হিসেবে কে প্রধান নেতা হয়ে উঠবেন? তারেক রহমান, শফিকুর রহমান, নন্নকু? আপনি যদি দল, ইতিহাস, বাংলাদেশের আদর্শ, ভবিষ্যৎ, বর্তমান চিন্তা করেন, কেউ যদি বলেন ইয়েস তারেক রহমানের ভুল ত্রুটি সমালোচনা নিয়ে আপনি করতেই পারেন, আমরাও করি, কিন্তু তারেক রহমানের কি কোনো বিকল্প এই মুহূর্তে আছে? বিকল্প থাকা উচিত ছিল, থাকা জরুরি, তারেক রহমানের জন্য জরুরি। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যখন তারেক রহমানকে নিয়ে কথা বলবেন, এর মানে এই নয় আপনি তার অন্ধ ভক্ত, আবার এর মানে এই নয় যে তাকে আমার বিরোধিতা করতেই হবে। তুলনামূলক বিচারে দেশের স্বার্থে এই মুহূর্তে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা কার আছে, সেই জনসমর্থন কার আছে, সেই সাংগঠনিক শক্তি কার আছে, এগুলো আমার মনে হয় একটু বিবেচনা করা দরকার। এই ইস্যুগুলো নিয়ে, এই যে তারেক রহমান, বিএনপি না জামাত না আওয়ামী লীগ, নাকি নির্বাচন হচ্ছে না হচ্ছে না, কী ধরনের নির্বাচন হচ্ছে, এগুলো নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই অতীত কথা বলেছি, ভবিষ্যতে কথা বলবার যথেষ্ট পরিমাণে সুযোগ থাকবে এবং আমরা নিশ্চয়ই আলোচনা করব। এখন আসা যায় যে প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচনকে সামনে রেখে আমি একটু সেই দিকে মনোযোগ দিতে চাই। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এটা পরিষ্কার হয়ে গেছে যে বা গেছিল যে এই ভোট হবে অনুপস্থিত নৌকার ছায়ার নিচে। আওয়ামী লীগ কার্যক্রমে নিষিদ্ধ দলীয় নিবন্ধন ঝুলে আছে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের মামলার ছায়ায়। যুদ্ধাপরাধ এই কারণে বলছি যে আইসিটি যে অ্যাক্ট বা আদালত, সেটা মূলত যুদ্ধাপরাধকে কেন্দ্র করে এবং সেই আদালতেই বিচার হচ্ছে এদের, অর্থাৎ শেখ হাসিনা সহ তার সহযোগীদের। সে কারণেই এই মামলাগুলো ওই যুদ্ধাপরাধ মানবাধিকার লঙ্ঘনের মামলার ছায়ার কথা আমি বললাম। আর এর নেতা নির্বাসনে, অর্থাৎ শেখ হাসিনা নির্বাসনে বসে কোটি সমর্থককে ভোটের প্রতি অনাগ্রহী থাকার ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু মাঠের চিত্র একেবারে উল্টো। এই নিষিদ্ধ নৌকার ভোটটাই এখন সবচেয়ে কাঙ্ক্ষিত সম্পদ, যাকে ঘিরে বিএনপি,
জামায়াত ও এনসিপি পর্যন্ত যেন নীরব বিডিংয়ে নেমেছে। এই ভোটের ভেতরে আছে কয়েকটি স্তর। একদিকে আছে আওয়ামী লীগের কট্টর আদর্শিক সমর্থক, যারা হয়তো সত্যিই ভোট বয়কট করবে বা নিছক হতাশায় ঘরে বসে থাকবে। অন্যদিকে আছে সেই বড় অংশ যারা ব্যক্তিগত সম্পর্ক, উন্নয়ন, প্রশাসনিক সুবিধা বা নিছক মন্দের ভালো ভেবে নৌকায় ভোট দিতেন। আবার সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভোটারদের একটা অংশ আছে যারা বহু বছর ধরে নিরাপত্তার রাজনীতির কারণে আওয়ামী লীগের দিকে ঝুঁকে থেকেছেন। বিভিন্ন গবেষণা ও প্রতিবেদনে দেখা গেছে আগের নির্বাচনে অনেক আসনে 20 থেকে 30% হিন্দু ভোট আওয়ামী লীগের পক্ষে গেলে ফলটা পাল্টে গেছে। এখন সেই সমীকরণ পুরো উল্টে গেছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, মাঠ ছাড়া সিনিয়র নেতৃত্ব, গ্রেপ্তারি আতঙ্কে পলাতক স্থানীয় সংগঠক এই শূন্যতার ভেতরেই হঠাৎ নিজেদের নিরাপত্তাহীন মনে করছে এই ভোট ব্যাংকের বড় অংশ। এদের কারো বাড়িঘর, দোকান, জমি রক্ষা পায় রাজনৈতিক মুখ বদলানোর বিনিময়ে, কারো আবার টিকে থাকার শর্ত হয়ে দাঁড়ায় নতুন ক্ষমতার সঙ্গে সমঝোতা। ফলে যে ভোট একসময় আইডেন্টিটি দিয়ে নির্ধারিত হতো, আর সেটি ক্রমশ সিকিউরিটি ড্রিভেন ভোটে রূপ নিচ্ছে। এই সুযোগে ইসলামপন্থী দলগুলো, বিশেষ করে জামায়াত, নতুন কৌশল নিয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক গণমাধ্যমের রিপোর্ট বলছে, আওয়ামী লীগ অনুপস্থিত থাকায় হিন্দু ভোটকে আশ্বস্ত করে নিজেদের নিরাপত্তার গ্যারান্টার হিসেবে তুলে ধরছে জামায়াত নেতারা। প্রকাশ্য সভায় তারা বারবার বোঝাচ্ছেন, আওয়ামী লীগ না থাকলে সংখ্যালঘুরা তাদের কাছেই সবচেয়ে নিরাপদ থাকবে। শুধু কথায় নয়, তা বাস্তবে নামাতে খুলনা 1-এ কৃষ্ণনন্দীকে প্রার্থী করে এক ধরনের প্রতীকী মেসেজ দিতে চেয়েছে দলটি। আমরাও সংখ্যালঘু প্রার্থী দাঁড় করাই। এটা নতুন কিছু নয়, কিন্তু প্রেক্ষাপটটা নতুন। এক সময় যে জামাত যুদ্ধাপরাধের দায়, সংখ্যালঘু নির্যাতন আর সন্ত্রাস রাজনীতির প্রতীকে পরিণত হয়েছিল, আজ তারা নিজেদের প্র্যাগমেটিক রাজনৈতিক শক্তি হিসেবে রিব্র্যান্ড করতে চাইছে। একদিকে ট্রাইব্যুনালের মামলা থেকে নিজেদের দূরে রেখে, অন্যদিকে বাস্তবে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন, থানা থেকে ছাড়িয়ে আনা, ব্যবসা ফিরিয়ে দেওয়ার মতো ভূমিকা নিয়ে তারা একটা ডিল ভিত্তিক রাজনীতি গড়ে তুলেছে। এতে আলাদা আদর্শিক আস্থার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে লেনদেন, প্রোটেকশন আর লোকাল পাওয়ার ব্রোকারেজ। মাঠের আরেক প্রান্তে আছে এনসিপি, যারা জুলাই অভ্যুত্থানে বীর ছাত্রনেতা পরিচয় নিয়ে উঠে এসেছিল। আজ তাদের অনেকেই আবার একই আওয়ামী ভোট ব্যাংকের একটা অংশকে নিজের দিকে টানার চেষ্টা করেছেন। এনসিপির ভেতরে সাবেক ছাত্রলীগ, শিবির, ছাত্র অধিকার, ছাত্র ইউনিয়ন সব মিলিয়ে এক ধরনের হাইব্রিড নেতৃত্ব গড়ে উঠেছে। এর ফলে তারা যুক্তি দাঁড় করাচ্ছে যে আগের বিভক্ত ক্যাম্পের যুবকদের এক জায়গায় এনে তারা নাকি নতুন জাতীয় প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছে। কিন্তু বাস্তবে এই কম্বিনেশন অনেক ভোটারের মনে উল্টো সন্দেহ তৈরি করছে। এই দল ঠিক কোন মূল্যবোধের প্রতিনিধিত্ব করে? বিএনপি একদিকে নিজেদের মুক্তিযুদ্ধপন্থী শক্তি হিসেবে হাজির করতে চাইছে, অন্যদিকে নৌকার ক্লিন ইমেজের লোকদের স্বাগত জানিয়ে একটি সফট রিঅ্যালাইনমেন্ট তৈরির চেষ্টা করছে। হিন্দু প্রতিনিধি সম্মেলন, সংখ্যালঘুদের বিশেষ আস্থা অর্জনের উদ্যোগ, মাঠে তাদের খাওয়ানো দাওয়ানো সবই এক ধরনের সিগন্যাল পলিটিক্স। বার্তা একটাই, আওয়ামী লীগ সরকারে থাকুক বা না থাকুক, তাদের যে অংশ কখনো জোট ভিত্তিক বা ট্যাকটিক্যাল ভোট দিয়েছে, এবার সেই জায়গাটা বিএনপি পূরণ করতে চায়। অর্থাৎ একটা সেন্ট্রিস্ট পলিটিক্স তারা করতে চায়। কিন্তু এই পুরো প্রতিযোগিতার ভেতরে একটা মর্মান্তিক সত্য বারবার বেরিয়ে আসে। সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে নির্বাচন মানেই উৎসব নয়, আতঙ্ক। সাম্প্রদায়িক হামলা, মন্দির ভাঙচুর, বাড়িঘর পুড়িয়ে দেয়া, মিথ্যা মামলা, এসব স্মৃতি তাদের মনে এত ঘন বাসা বেঁধে আছে যে তারা এখন ভোটের আগে নিজেরাই হিসেব কষে দেখছে ভোট দিতে গিয়ে আবার টার্গেট হয়ে যাবে কিনা।
বিভিন্ন প্ল্যাটফর্মের আলোচনায় বারবার উঠে এসছে যে সংখ্যালঘুরা শুধুই ভোটে ডিসাইডিভ ফ্যাক্টর নয়, তারাও নাগরিক, তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত না করে শুধু ভোট চাইলে সেটা এক ধরনের রাজনৈতিক ভণ্ডামি থেকে যায়। আর মবের ভয়ে অনেকে এবার ভোট দিতে যাবেন কিনা সেই প্রশ্ন অনেকে তুলছেন। তার উপরে আছে সোশ্যাল মিডিয়ার ট্যাগিং কালচার। কেউ আওয়ামী লীগ সমর্থকদের নিরাপত্তা বা অন্তর্ভুক্তির কথা বললেই তাকে লীগের দোসর, ভারত ঘেঁষা বা আরও নানা লেবেল ঝুলিয়ে দেওয়া হয়। কেউ আবার জামায়াতের সঙ্গে ট্যাকটিক্যাল সমঝোতা নিয়ে প্রশ্ন তুললে তাকে ইসলাম বিরোধী বা বিদেশি এজেন্ট বানিয়ে ফেলা হয়। ফলে দেশ যে মুহূর্তে একটা ঠান্ডা মাথার নীতি নির্ভর আত্মসমালোচনা চাই, দেশের যেটা দরকার, ঠিক সেই মুহূর্তেই যুক্তির জায়গা চেপে বসছে অ্যালগোরিদম চালিত আবেগ আর ষড়যন্ত্র কাহিনী। এ অবস্থায় আমি মনে করি নিষিদ্ধ নৌকার ভোট নিয়ে শুধু কে কতটা গিলবে, কে কতটা কেটে নেবে এই অঙ্কে আটকে থাকলে ভুল হবে। আসল প্রশ্ন অন্য জায়গায়। প্রথমত, আওয়ামী লীগের অপরাধী অংশ, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, দুর্নীতি, রাষ্ট্র দখলের রাজনীতি, এদের ব্যাপারে কোনো আপোষ চলবে না। আন্তর্জাতিক মানদণ্ড মেনে তদন্ত ও বিচার হওয়া দরকার। প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর অপরাধী অংশকেও টেনে আনতে হবে আইনের আওতায়, সেটা তাদের নিজস্ব আইনে হোক বা আমাদের সিভিল লতে হোক। দ্বিতীয়ত, একই সঙ্গে স্বীকার করতেই হবে যে পুরনো শাসক দলের সব কর্মী সমর্থক অপরাধী নয়। অনেকেই মূল্যবোধের জায়গা থেকে অথবা ভয়ের রাজনীতির কারণে নৌকায় ভোট দিয়েছেন। তাদের সবাইকে এক থালে শত্রু বানালে সেটা ন্যায়েরও ক্ষতি, নিরাপত্তারও ঝুঁকি। বহু দেশে দেখা গেছে, ফ্রাঙ্কো পরবর্তী স্পেন, পোস্ট আপারথেইড দক্ষিণ আফ্রিকা, লাতিন আমেরিকার বিভিন্ন সামরিক জান্তা পরবর্তী সমাজ, যেখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বা ন্যাশনাল অ্যাকর্ডের মতো কাঠামো গড়ে বিচার ও অন্তর্ভুক্তিকে পাশাপাশি রাখা হয়েছে। অপরাধীকে বিচারের মুখে দাঁড় করানো হয়েছে, কিন্তু কেবল মতাদর্শগত সমর্থক বা ভিন্ন রাজনৈতিক স্মৃতির নাগরিকদের গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বের করে দেয়া হয়নি। বাংলাদেশেও প্রয়োজন তেমন একটি ন্যাশনাল জাস্টিস অ্যান্ড ট্রানজিশন চার্টার, যেখানে স্পষ্ট থাকবে মানবাধিকার লঙ্ঘনের দায় যারা নিয়েছে, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক বা অন্য কোনো দল হোক, তারা যে ক্যাম্পেই থাকুক তাদের বিচার হবেই। আবার যারা কেবল মুক্তিযুদ্ধের চেতনা, ধর্মনিরপেক্ষতা বা স্থিতিশীলতার আশায় কোনো এক সময়ে আওয়ামী লীগকে সমর্থন করেছে এবং আজ যদি আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে স্পষ্ট অবস্থান নেয়, তাদের জন্য দরজা পুরোপুরি বন্ধ থাকবে না। এই অন্তর্ভুক্তির রাজনীতি শুধু নৈতিকতার কথা নয়, এটা বাস্তব নিরাপত্তা, অর্থনীতির অঙ্ক। একটা বড় ভোট ব্যাংকে একযোগে রাস্তায় ফেলে দিলে সেই শূন্যতা ভরাট করতে উদ্যত হবে চরমপন্থীরা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী শক্তি, এমনকি বৈশ্বিক পাওয়া গেমের খেলোয়াড়রাও। আন্তর্জাতিক অভিজ্ঞতা বারবার দেখিয়েছে, বড় শক্তিগুলো কখনোই কোনো একমাত্রিক মিত্র বানায় না। তারা একই সঙ্গে ইসলামপন্থী, জাতীয়তাবাদী, এমনকি স্বৈর শাসকদেরও পর্যায়ক্রমে ব্যবহার করে। এই কারণেই আজ যখন কিছু দলের ভাষায় শোনা যায় আওয়ামী লীগকে নাকি চিরতরে মুছে ফেলা হবে, তখন সেটা শুধু রাজনৈতিক প্রতিশোধের ভাষা থাকে না, হয়ে ওঠে রাষ্ট্রের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ঝুঁকির ভাষা। একটি পুরনো ব্যাপক শিকড়ওয়ালা তবু আজ অপরাধে জর্জরিত দলের ভবিষ্যৎ নির্ধারণ কোনো এক দলের একতরফা খতেমার ফতোয়া দেওয়া হবে না, হবে আলোচনার টেবিলে, বিচার ব্যবস্থার ভেতরে এবং সবচেয়ে বড় কথা, একটি অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। নিষিদ্ধ নৌকার ভোট তাই কেবল কোনো হারানো ক্যাশ ক্রপ নয়, যা কেউ তুলে নেবে আর কেউ হারাবে। এই ভোটের পেছনে আছে ভয়, আশ্রয়, স্মৃতি, অপরাধবোধ, গর্ব আর অনুশোচনার বহু স্তর। আমাদের রাজনীতির সামনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সেই ভোটারকে মানবিক, নৈতিক ও ন্যায়ভিত্তিক কাঠামোর ভেতরে ফিরিয়ে আনতে পারবো কিনা, অথচ তার অপরাধী নেতাদের বিচারের মুখে দাঁড় করিয়ে রেখে। ক্ষমতার নতুন হিসাব নিকাশের ভিড়ে যদি এই সূক্ষ্ম ভারসাম্য হারিয়ে যায়, তাহলে আগামী নির্বাচনের ব্যালট বক্স ভরে উঠলেও রাষ্ট্রের ভেতরের ফাঁকটা আরও বড় হয়ে যাবে।
আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।